সে বিষয়ে তোমার জানার ন্যূনতম আগ্রহ নেই। আমার স্বামী তখনও চুপচাপ বসে রইল, কোনো কথা বলছে না। আমি বুঝতে পারলাম গাছের গোড়ায় হয়তো বা কিছুটা মাটি পড়েছে। আমি আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লাম। সারা রাত আমার স্বামী আমাকে আর ছুঁয়েও দেখেনি। সকালবেলায় সবাই নাস্তার টেবিলে বসে নাস্তা করছে আর আমি রান্নাঘর থেকে সবাইকে খাবার দিয়ে যাচ্ছি। আমি আমার স্বামীর চেয়ারের কাছে আসতেই তখন আমার স্বামী আমার হাতটি ধরে বলল, তুমিও আমাদের সাথে নাস্তা করতে বসো। আমার স্বামীর এরকম কথা আর আমার হাত ধরা দেখে সবাই অবাক হয়ে গেল। আমি কিছুটা বিব্রত বোধ করলাম। তখন আমার ননদ বলল, ভাইয়া তোর চোখে কি ছানি পড়েছে? দেখতে পাচ্ছিস না এখানে কোনো চেয়ার নেই? তাহলে ভাবি কোথায় বসে খাবে? আমার স্বামী তখন বলে উঠল, যদি খাবার টেবিলে কোনো চেয়ারই না থাকে তাহলে তুমি আর আমি এখানে বসে নাস্তা করব না। নাস্তার প্লেটটা নাও, তুমি আর আমি মিলে বেডরুমে গিয়ে নাস্তাটা সেরে নেই। আমার স্বামীর এ কথা শুনে আমার শাশুড়ি তখন দাঁড়িয়ে গিয়ে বলল, দিন দিন দেখছি তোর বউয়ের প্রতি তোর মায়া দরদ বেড়ে যাচ্ছে। আমরা খাওয়ার পর তো তোর বউ খাবেই, তাই এখন যে খেতে হবে এমন তো কোনো কথা নেই। তখন আমার স্বামী বলে উঠল, মা, ও সারাদিন অনেক বেশি কাজকর্ম করে, আমরা ভালো মতো খেতে পারি সেই চেষ্টাও করে, কিন্তু আমরা কখনো ও খেয়েছে কিনা সেটা জানার চেষ্টাও করি না। আমাদেরটা আমরা খেয়ে উঠে চলে যাই, কিন্তু আজ থেকে আর এরকম হবে না। আজ থেকে ও আমাদের সাথে খাবে। আমার ননদ বলল, ভাইয়া তুই কিন্তু এটা বাড়াবাড়ি করছিস, তুমি চুপচাপ খেয়ে অফিসে চলে যাও। আমার স্বামী বলল, বাড়াবাড়ি এতদিন করিনি, কিন্তু চিন্তা করেছি এখন থেকে বাড়াবাড়ি করব। তোরা যে অন্যায়গুলো ওর সাথে করছিস, আমি এই অন্যায়গুলো আর সহ্য করব না। এই কথা বলে আমার স্বামী আমার হাত ধরে আমাদের রুমে নিয়ে চলে গেল। আমার শ্বশুর আমার চাচি শাশুড়িকে তখন বলল, এতদিনে মনে হয় আমার বোকা ছেলেটার মাথায় সুবুদ্ধি এসেছে। আমার চাচি শাশুড়ি আমার শাশুড়ির হাত ধরে বলল, এই সংসারের সমস্ত খরচ তো তোমার ছেড়ে দেয় তাই না? আমার শাশুড়ি বলল, হ্যাঁ। তখন আমার চাচি শাশুড়ি বলল, একটু আগে ওর ব্যবহারে যেটা বুঝলাম, ও তো যে কোনো সময় ওর বউকে নিয়ে অন্য বাসায় ভাড়া থাকবে। তখন আপনাদের কি হবে ভাবি? কারণ শুনেছি নতুন আইন হয়েছে, স্বামী স্ত্রী আলাদা থাকতে চাইলে বাবা মা যদি বাধা দেয় তাহলে নাকি তারা মামলা করতে পারবে। আমার চাচি শাশুড়ির এই কথা শুনে আমার শাশুড়ি যেন চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছিল। রাতের বেলায় আমার ননদের স্বামী ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল, তার পাশের চেয়ারে বসে আছে আমার ননদ। খেতে খেতে হঠাৎ আমার ননদের স্বামী তার ভাতের মধ্যে একটা পাথর পেল। মুখে দেওয়ার সাথে সাথে ওয়াকথু বলে রাগে উত্তেজিত হয়ে তখন আমার ননদকে বলল, তুমি তোমার ভাবিকে ডাকো। তখন আমার ননদ বলল, কেন, কি হয়েছে? তোমাকে যেটা বললাম সেটা করো। আমার ননদ ভাবি ভাবি বলে ডাক দিল। আমার ননদের ডাক শুনে আমি দৌড়ে এসে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালাম। কি হয়েছে, আর কি কিছু লাগবে তোমাদের? তখন আমার ননদের স্বামী উত্তেজিত হয়ে আমাকে বলল, ভাতের মধ্যে পাথর থাকে, তরকারিতে লবণ বেশি দেন, রান্নায় কোনো স্বাদ পাচ্ছি না, আপনার সমস্যাটা কি? রান্না করার সময় চালের মধ্যে পাথর আছে কিনা সেটা একটু পরিষ্কার করতে পারেন না? আমার শাশুড়ি তখন আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি হয়েছে, এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের? আমার ননদ বলল, দেখো মা, তোমার জামাই খেতে বসেছিল, কিন্তু একটু পেট ভরে যে খাবে তাও পারছে না। তোমার বৌমা ইদানিং কি রান্না করছে, ভাতের মধ্যে পাথর থাকে? আমার ননদের স্বামী তখন বলল, সংসারের মধ্যে যদি এরকম বউ থাকে তাহলে সংসারে থাকার চেয়ে না থাকাই ভালো। আমার শাশুড়ি তখন চেঁচিয়ে বলল, তুমি কতটা দায়িত্ববান, তোমার স্ত্রী কতটা দায়িত্ববান সেটা আগে চিন্তা করো। বিয়ের পর তো নিজের বউকে আমাদের বাড়িতেই রেখেছো, কখন একটা কাজও তোমার বউ করে না, সব কাজই তো বৌমা একা করে। এই মেয়েটাও তো একটা মানুষ, সারাদিন আমাদের জন্য গাধার মতো খাটে। আমার ননদকে বলল, তুই আর আমি চাইলেই তো চালগুলো একটু পরিষ্কার করে দিতে পারি, কখনো তো কোনো কাজে আমরা ওকে সাহায্য করি না। এরপর আবার ঝাড়ি ছাড়া আমরা কেউর সাথে কথাও বলি না। এখন থেকে নিজেদের চরকায় নিজেরা তেল দেওয়ার চেষ্টা করবা। আমার বৌমার উপর কেউ খবরদারি করবা না। আমার শাশুড়ির দিকে আমার ননদ আর ননদের স্বামী কোনো কথা না বলে চুপচাপ তাদের রুমে চলে গেল। আমি আমার শাশুড়ির পরিবর্তন দেখে সত্যিই অনেক অবাক হয়েছিলাম। আর এসব কিছুর পেছনে একজন মানুষের অবদান রয়েছে, আর সে হচ্ছে আমার চাচি শাশুড়ি। তার প্রতি আমার সম্মান শ্রদ্ধা আরো বেশি বেড়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না ইতালি থেকে বলছি। কি অবস্থা, কেমন আছেন? এতক্ষণ যে স্টোরিটা আপনারা শুনতে পেলেন এটা একটা আপুর জীবন থেকে নেওয়া বাস্তব ঘটনা। তো এটা প্রথম পার্টটা না আপলোড করা হয়েছে, এটা শেষ পার্ট। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন।